জানেন তো, প্রত্যেকটা নামের পেছনেই কিন্তু একটা গল্প থাকে। আজ আমরা ঠিক তেমনই একটা ঐতিহাসিক নামের রহস্য জানতে চলেছি, আর সেই নামটা হলো পাবনা। চলুন একসাথে এই নামের উৎসের সন্ধানে বেরিয়ে পড়া যাক। প্রশ্নটা শুনতে বেশ সহজ না, তাই না? কিন্তু এর উত্তরটা মোটেও অতটা সোজা নয়। এই যে পাবনা নামটা, এটা কিভাবে এলো, এই খোঁজ আমাদের নিয়ে যাবে সেই প্রাচীন সভ্যতার যুগে, উত্তাল নদীর স্রোতে আর ইতিহাসের নানা বাঁকে। মানে একদম একটা গোয়েন্দা গল্পের মতো ব্যাপার। তো আমাদের তদন্তের প্রথম ধাপ হল একদম অতীতে ফিরে যাওয়া, সেই প্রাচীন যুগে যখন এই অঞ্চলের পরিচয় ছিল একেবারেই অন্যরকম। চলুন দেখি সেখানে আমাদের জন্য কি সূত্র অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিকই দেখছেন। পাবনা কিন্তু কোনো নতুন জনপদ নয়। এর শেকড় যে কতটা গভীরে তা বোঝা যায় যখন আমরা জানতে পারি এটা প্রাচীন পুণ্ড্রনগর সভ্যতারই একটা অংশ ছিল। করতোয়া, গঙ্গা, যমুনার মতো সব নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠায় এলাকাটা তখন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তো বোঝাই যাচ্ছে। দেখুন একটা জায়গার গুরুত্ব কিভাবে তৈরি হয়। একদিকে কৌশলগত অবস্থান, অন্যদিকে জমজমাট ব্যবসা বাণিজ্য আর উর্বর কৃষি জমি, আর সবকিছুই নদীকেন্দ্রিক। পাল আর সেনামলেও এই এলাকাটা ছিল লোকে লোকারণ্য। সব মিলিয়ে পাবনার প্রাচীন পরিচয়টা ছিল বেশ সমৃদ্ধ। আচ্ছা, এবার আমরা গল্পটাকে একটু এগিয়ে নিই। চলে আসি মধ্যযুগ আর ব্রিটিশ শাসনামলে। এই সময়টা একদিকে যেমন ছিল ব্যবসা বাণিজ্যের, সমৃদ্ধির, তেমনই ছিল বড়সড় সামাজিক পরিবর্তনেরও। আর এখানেই কিন্তু নামের রহস্যের আরও কিছু সূত্র লুকিয়ে আছে। মুসলিম শাসনামলেও কিন্তু পাবনার গুরুত্ব একটুও কমেনি। উর্বর মাটি আর খরস্রোতা নদী থাকার কারণে ব্যবসা আর কৃষি দুটোই ছিল জমজমাট। এই সময়ে এখানে তৈরি হয় অনেক মসজিদ, সরাইখানা, প্রশাসনিক ভবন, যেগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এই সমৃদ্ধিটাই পরে ইংরেজ শাসকদের নজর কাড়ে। ব্রিটিশ আমলে এসে পাবনার একটা প্রশাসনিক কাঠামো তৈরি হতে শুরু করে। 1828 সালে মহকুমা হিসেবে এর যাত্রা শুরু হলো, আর 1876 সালে এটা একটা পূর্ণাঙ্গ জেলার স্বীকৃতি পেল। কিন্তু এর মাঝের সময়টা, সেটা ছিল সাংঘাতিক উত্তাল। আর সেই উত্তাল সময়ের সবচেয়ে বড় ঘটনা হল পাবনা কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহটা শুধু পাবনার জন্য না, বলা যায় পুরো উপমহাদেশের ইতিহাসেই একটা মাইলফলক। এটা এই অঞ্চলের মানুষের চেতনা আর লড়াকু মনোভাবকে দারুণভাবে তুলে ধরে। জানেন, এই বিদ্রোহের সবচেয়ে অবাক করার মতো দিকটা কি ছিল? এটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ একটা আন্দোলন। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের এই অহিংস প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে এর খবর দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল। এই আন্দোলনটা শুধু পাবনার কৃষকদের ভাগ্যই পাল্টায়নি, বরং পুরো বাংলায় জমিদার প্রজা সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছিল। তাই পাবনার পরিচয়ের সাথে এই বিদ্রোহের গল্পটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বেশ, এতক্ষণে তো আমরা ইতিহাসের অনেকগুলো সূত্র এক জায়গায় করলাম। এখন সময় হয়েছে আসল রহস্যটা সমাধান করার। পাবনা নামের উৎস নিয়ে মূলত 3টে থিওরি বা তত্ত্ব চালু আছে। চলুন তো একটা একটা করে সবগুলো দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে জনপ্রিয় যে তত্ত্বটা, সেটা সরাসরি এই অঞ্চলের লাইফলাইন বা জীবনরেখার সঙ্গে জড়িত, আর সেটা হলো নদী। চলুন দেখি কিভাবে একটা নদী থেকে আস্ত একটা জেলার নাম হতে পারে। বহু ঐতিহাসিকের মতে পাবনা শব্দটা আসলে এসেছে প্রমত্তা পদ্মা নদী থেকে। সময়ের সাথে সাথে স্থানীয় মানুষের মুখে মুখে পদ্মা শব্দটা একটু একটু করে বদলে প্রথমে হয় পমনা আর শেষে গিয়ে দাঁড়ায় পাবনাতে। শব্দের এই যে পরিবর্তন, এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী যুক্তি হিসেবে ধরা হয়। এবার আসি দ্বিতীয় তত্ত্বে। এটা আমাদের নিয়ে যাবে ভাষার আরও একটু গভীরে, যেখানে একটা শব্দের মানেই একটা পুরো জায়গার পরিচয় হয়ে উঠতে পারে। সংস্কৃত বা প্রাকৃত ভাষায় পাবন বা পাপন শব্দের মানে হল পবিত্র, যা পাপ মুক্ত করে। ধারণা করা হয় এই অঞ্চলের নদীর জলকে খুব পবিত্র বলে মানা হতো। আর সেই পাবন ভূমি থেকেই পাবনা নামের জন্ম। কি দারুণ একটা ধারণা, তাই না? আমাদের তৃতীয় তত্ত্বটা কোনো ইতিহাস বা ভাষাতত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং এটা বেঁচে আছে মানুষের মুখে মুখে ফেরা একটা লোককথার মধ্যে। গল্পটা হলো, এককালে এখানে পাবন নামে খুব বিখ্যাত একটা নৌঘাট ছিল। দূর দূরান্ত থেকে বণিক আর সাধারণ যাত্রীরা এই ঘাট থেকেই তাদের নৌযাত্রা শুরু করত। তারপর আস্তে আস্তে সেই পাবন ঘাট নামটাই পুরো অঞ্চলের পরিচয় হয়ে দাঁড়ায়, আর নাম হয়ে যায় পাবনা। তাহলে আমরা মোট 3টি আলাদা তত্ত্ব পেলাম, একটা নদীর নামে, একটা পবিত্রতার ধারণা থেকে, আর একটা লোককথা থেকে। কিন্তু সব মিলিয়ে পাবনা নামটা আজ আসলে কিসের পরিচয় বহন করে? চলুন সব সূত্রগুলোকে একবার এক জায়গায় করে দেখি। সহজ কথায় বলতে গেলে পাবনা মানে শুধু একটা জেলার নাম নয়,
এর মধ্যে মিশে আছে প্রাচীন পুণ্ড্রনগরের ঐতিহ্য, মধ্যযুগের নদী বাণিজ্যের সেই ব্যস্ততা আর কৃষক বিদ্রোহের সেই সংগ্রামী চেতনা। নামের উৎস যাই হোক না কেন, তা যে এই অঞ্চলের নদী আর পবিত্রতার ধারণার সঙ্গেই জড়িত তাতে কোনো সন্দেহ নেই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পাবনার নামের এই পুরো ইতিবৃত্তটা আমাদের এটাই দেখায় যে একটা নাম আসলে শুধু একটা শব্দ নয়, এর ভেতরে লুকিয়ে থাকে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি আর অগণিত মানুষের গল্প। একবার ভেবে দেখুন তো, একটা জেলার নাম তার ইতিহাসের ঠিক কতটা গভীরতাকে নিজের মধ্যে ধারণ করতে পারে।